ওয়াও, অবিশ্বাস্য! এই শিকড়গুলো দেখো, দেখছো কতটা শিকড় দেখবেছে? এটা ভাগ্য নয়, এটা কোনো জাদু নয়, আর আমি কোনো অদ্ভুত কিছু ব্যবহার করিনি। আমি অনেক পদ্ধতি চেষ্টা করেছি, আর এই পদ্ধতিটা সবকিছুকে হার মানিয়েছে। আজ ইকোপ্ল্যান্ট ট্যুর ইউএসএতে আমি তোমাকে দেখাবো ঠিক কিভাবে ধাপে ধাপে এটা করতে হয়। রোজেমেরি আর মানি প্ল্যান্ট দুটোতেই শুধু পানি, একটা কাঁচের জার আর একটা ছোট্ট গোপন উপাদান দিয়ে, যেটা সম্ভবত তোমার বাড়িতেই আছে। শেষ পর্যন্ত থাকো, কারণ আমি তোমাকে বলবো সঠিক পরিমাণ, কিছু টিপস যাতে শিকড় আরও দ্রুত বাড়ে। আর যদি প্রধান উপাদানটা না থাকে, তাহলে বিকল্প কি কি আছে। এটা কোনো জটিল বিজ্ঞান নয়, আর তোমাকে কিছু অদ্ভুত জিনিসও কিনতে হবে না। এটা এমন কিছু যেটা যে কেউ বাড়িতে করতে পারে। অনেকেই চ্যানেলে আমাকে জিজ্ঞেস করে কাটিং থেকে গাছ লাগানোর সবচেয়ে ভালো উপায় কোনটা। আর তোমরা জানোই আমি সবসময় নতুন পদ্ধতি চেষ্টা করি, যাতে তোমাদের জন্য সত্যি কার্যকরী কিছু আনতে পারি। এই পদ্ধতির একটা বিশাল সুবিধা আছে। তুমি শুরু থেকে শিকড় গজাতে দেখতে পারবে, যা তোমাকে আত্মবিশ্বাস দেবে এবং কিছু ভুল হলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এটা রোজমেরি বা মানি প্ল্যান্ট দুটোতেই কাজ করে। আর সত্যি বলতে, শুরু থেকেই শিকড় বাড়তে দেখা দারুণ তৃপ্তিদায়ক। এছাড়াও তোমরা এটা অন্যান্য সুগন্ধি গাছ বা এমনকি ছোট সবজির ক্ষেত্রেও ব্যবহার করতে পারো। মূল বিষয় হলো ডালের যে অংশটা পানিতে ডুবিয়ে রাখবে সেটা পরিষ্কার এবং পাতাহীন থাকতে হবে। এই পদ্ধতিটা তোমাকে টাকা বাঁচাতেও সাহায্য করে। কোনো দামি মাটি বা জটিল রাসায়নিকের দরকার নেই, শুধু পানি, একটা জার আর একটু যত্ন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রতিদিন তুমি দেখতে পারবে কিভাবে শিকড় তৈরি হচ্ছে, আর এটা দারুণ অনুপ্রেরণা দেয়। এখন আমরা কাটিং নিয়ে কাজ করব। রোজমেরির জন্য 6 থেকে 8 ইঞ্চি লম্বা ডাল কেটে নাও, এর চেয়ে বড় হওয়ার দরকার নেই। মানি প্ল্যান্টের জন্য 6 থেকে 10 ইঞ্চি যথেষ্ট। কাটটা যেন তীর্যকভাবে করো, এতে সংস্পর্শের ক্ষেত্রফল বাড়ে এবং শিকড় দ্রুত গজাতে সাহায্য করে। এখন আসছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যে পাতাগুলো তুলব তা যেন ডালের ডুবে থাকা অংশের অনুপাতে হয়। যদি ডালের 2 ইঞ্চি অংশ পানিতে ডুবে থাকে, তাহলে ওই 2 ইঞ্চি অংশের পাতা তুলে ফেলো। যদি আরও গভীরে ডুবে থাকে, তাহলে আরও বেশি পাতা তুলতে হবে। সবসময় খেয়াল রাখবে যেন পানির সংস্পর্শে থাকা অংশটা পুরোপুরি পরিষ্কার থাকে। এভাবে আমরা পাতাগুলো পচে যাওয়া এড়াতে পারি এবং কাটিংয়ের সমস্ত শক্তি নতুন শিকড় গজানোর দিকে কেন্দ্রীভূত করতে পারি। একটা পরামর্শ, নিশ্চিত হও যে কাঠগুলো পরিষ্কার এবং ডালটা চেপে না যাওয়া অবস্থায় কাটা হয়েছে, কারণ যদি ডালটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে শিকড় গজাতে বেশি সময় লাগবে এবং কাটিংটা চাপের মধ্যে পড়তে পারে। এছাড়াও ডালটা ভালো করে লক্ষ্য করো, একটা সুস্থ ডাল সবসময় শক্ত এবং সবুজ দেখায়, আর এটা বোঝায় যে পরে আমরা যে পানি আর অক্সিজেন দেব সেটা ভালোভাবে গ্রহণ করবে। তুমি চাইলে যে কোনো কাচের জার, গ্লাস বা বোতল ব্যবহার করতে পারো, যেটা তোমার বাড়িতে আছে। বিশেষ বা সরু কিছু লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জারটা যেন শান্ত কোনো জায়গায় থাকে, যেখানে বাতাসের ঝাপটা নেই, কারণ কাটিংগুলো যদি পানির মধ্যে বারবার নড়াচড়া করে তাহলে নতুন গজানো শিকড় ভেঙে যেতে পারে। কাটিংগুলোকে কোনো কিছু দিয়ে আটকে রাখার দরকার নেই, শুধু জারের ওপর হেলিয়ে রাখলেই হবে। শান্ত আর স্থির পানি খুবই জরুরি, যাতে শিকড়গুলো শুরু থেকেই শক্ত ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে। চাইলে তুমি স্বচ্ছ জার ব্যবহার করতে পারো, এতে প্রতিদিন শিকড়ের বৃদ্ধি দেখতে পারবে, যা খুবই অনুপ্রেরণাদায়ক। এবং কিছু ভুল হতে শুরু করলে আগে থেকেই বুঝতে পারবে। জারটি অর্ধেকের একটু বেশি পানি দিয়ে ভরে নিই, যাতে আমরা যে অংশটা থেকে পাতা সরিয়েছি সেই ডাঁটার অংশটা পুরোপুরি ডুবে যায়, কিন্তু সবুজ পাতাগুলো পানিতে না ছোঁয়ায়। সবচেয়ে ভালো হয় ফিল্টার করা বা কিছুক্ষণ রেখে দেওয়া পানি ব্যবহার করা, কারণ কলের পানির ক্লোরিন শিকড়ের বৃদ্ধি ধীর করে দিতে পারে। এটা খেয়াল করো। পানির স্তর সবসময় ডাঁটার পরিষ্কার অংশটা ঢেকে রাখতে হবে। যদি পাতাগুলো পানিতে ডুবে যায় তাহলে সেগুলো পচে যেতে পারে এবং এতে কাটিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি জারটা ছোট হয় তাহলে কাটিংয়ের আকারও অনুপাতে ছোট করো, যাতে ডুবে থাকা অংশে কোনো পাতা না থাকে এবং সেটা সুরক্ষিত থাকে। এখন আমরা সাবধানে কাটিংগুলো পানিতে রাখবো, আস্তে আস্তে ঠেস দিয়ে। তাদের ধরে রাখার দরকার নেই, শুধু শান্তভাবে ও স্থিরভাবে রেখে দাও। যতটা স্থির থাকবে শিকড় তত ভালোভাবে গড়ে উঠবে। একটা টিপস, প্রতিদিন কাটিংগুলো দেখো, দেখবে ডাঁটার গোড়ায় সাদা জেলের মতো কিছু গড়ে উঠছে। এটাই হচ্ছে নতুন শিকড় গজানো শুরু। এটা তোমাকে নিশ্চিত করে যে পদ্ধতিটা কাজ করছে এবং গাছগুলো ভালো আছে।
মনে রেখো, ধৈর্য আর স্থিতিশীলতাই মূল চাবিকাঠি। কোনো তাড়াহুড়ো নেই, আর নিয়মিত থাকাটাই পার্থক্য বলে দেয়। এবং এখন আমরা পদ্ধতির গোপনীয়তায় আসছি। হাইড্রোজেন পারঅক্সাইড মানে ফার্স্ট এইড বক্সের অক্সিজেন পানি, যেটা আমরা ক্ষত জীবাণুমুক্ত করতে ব্যবহার করি। এটা জোর দিয়ে বলা জরুরি, আমরা সবচেয়ে কম ঘনত্বেরটা ব্যবহার করি, যেটা তুমি যে কোনো ফার্মেসি, কেমিস্ট বা সুপারমার্কেট থেকে কিনতে পারো। এটা কিছুই বিশেষ বা জটিল নয়, শুধু সাধারণ অক্সিজেন পানি, যেমনটা আমাদের সবার বাড়িতে থাকে। এই অক্সিজেন পানি ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং শিকড়ের বৃদ্ধি অবিশ্বাস্যভাবে উদ্দীপিত করে। সঠিক অনুপাত হলো প্রতি কাপ পানিতে 1 চা চামচ। তোমার পাত্রে যদি 2 কাপ পানি থাকে, তাহলে 2 চা চামচ দিবে এবং আস্তে আস্তে নাড়বে। আর কিছু না। যদি বেশি দাও, তাহলে কাটিংগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পানি পরিষ্কার থাকে এবং কাটিং শিকড় গজানোর সময় অক্সিজেন ও সুরক্ষা পায়। আর যদি বাড়িতে অক্সিজেন পানি না থাকে, তাহলে কি হবে? যদি তোমার কাছে অক্সিজেন পানি না থাকে, তাতেও কোনো সমস্যা নেই। বিকল্পও আছে বেশ কয়েকটি। প্রথম বিকল্প হলো অ্যাকোয়ারিয়ামের অক্সিজেন পাম্প ব্যবহার করা, যার মাথায় একটা ডিফিউজার লাগানো থাকে। তুমি ডিফিউজারটা পানির মধ্যে রাখো এবং এতে নিয়মিত বুদবুদ তৈরি হয়, যা পানিকে অক্সিজেন দেয়, কাটিংকে সুস্থ রাখে এবং ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এটা খুবই সহজ এবং পাশাপাশি পানিটা অনেক বেশি সময় পরিষ্কার থাকে, বারবার বদলাতে হয় না। যদি তোমার কাছে না অক্সিজেন পানি থাকে, না পাম্প থাকে, তাহলে ম্যানুয়ালভাবেও করতে পারো। এটার জন্য একটু বেশি যত্ন নিতে হবে। প্রতিদিন আস্তে করে কাটিংটা বের করতে হবে, সাবধানে পানিটা নাড়াতে হবে যাতে ওপরের স্তর ভেঙে যায়, অক্সিজেন তৈরি হয়। তারপর আবার কাটিংটা জারে রেখে দিতে হবে। ঠিক আছে? এটা প্রতিদিন করতে হবে যতক্ষণ না শিকড় বের হয়। একবার শিকড় গজাতে শুরু করলে পানিটা না নাড়ানোই ভালো এবং কাটিংগুলো না নাড়ানোই ভালো, কারণ শিকড়গুলো খুবই নরম ও ভঙ্গুর, সহজেই ভেঙে যেতে পারে। এই পদ্ধতিগুলোর মাধ্যমে, হোক সেটা অক্সিজেন পাম্প দিয়ে বা হাতে হাতে, আমরা নিশ্চিত করতে পারি যে কাটিং যথেষ্ট অক্সিজেন পাচ্ছে এবং সুস্থভাবে বেড়ে উঠছে, এমনকি আমাদের কাছে অক্সিজেনেটেড পানি না থাকলেও। একটা মজার তথ্য হলো, যেটা অনেক চাষি জানেন, চাঁদের অবস্থার ওপরও শিকড়ের বৃদ্ধি কিছুটা নির্ভর করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ক্ষয়িষ্ণু চাঁদের সময়টাই শিকড় গজানোর জন্য সবচেয়ে উপযোগী, কারণ মনে করা হয় এই সময়ে গাছের শক্তি বেশি করে শিকড়ে কেন্দ্রীভূত থাকে। এটা অবশ্যই অপরিহার্য বা বৈজ্ঞানিক কিছু নয়, তবে এগুলো বহুদিন ধরে চলে আসা লোকবিশ্বাস, যা চাষিদের মধ্যে বেশ জনপ্রিয়। আপনারা যদি এই বিষয়টা কাজে লাগাতে পারেন, তাহলে শুরু থেকেই আপনার কাটিংগুলো আরও শক্তিশালী ও সুস্থ শিকড় গড়ে তুলতে পারবে। এই ধরনের ছোট ছোট বিষয় ভালোভাবে কাটার কাজ এবং পরিষ্কার পানি ব্যবহারের সঙ্গে মিলিয়ে নিলে পুরো প্রক্রিয়াটাকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলে। তাই দেখতেই পাচ্ছেন, এটা একদম সহজ, পরিষ্কার এবং কার্যকর একটি পদ্ধতি। জারগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে প্রাকৃতিক আলো আসে কিন্তু সরাসরি রোদ পড়ে না। পানিটা পরিষ্কার রাখুন এবং প্রতিদিন কাটিংগুলো ভালোভাবে লক্ষ্য রাখুন। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি শক্তিশালী শিকড় দেখতে পাবেন, যা রোপণের জন্য প্রস্তুত, এবং আপনার রোজমেরি ও মানি প্লান্টগুলো সুস্থভাবে বেড়ে উঠবে। আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং আরও কার্যকরী বাগান করার টিপস পেতে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।